ভগবতে বাসুদেবায়। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে কিন্তু পড়বেন। সমস্যা হতে পারে ভাইকে নিয়ে, সমস্যা হতে পারে যানবাহনকে নিয়ে। ঝামেলা বিবাদ থেকে দূরে থাকুন, নইলে আইনি ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সম্পত্তি নিয়ে যদি গোলমাল চলে মিটিয়ে নেবার চেষ্টা করুন, নচেত জল অনেক দূর পর্যন্ত গড়াবে। রোগ ব্যাধিতে ভুগছেন, সচেতন না হলে রোগে ধন সম্পত্তির ক্ষতি হতে পারে। সুখের দাম্পত্য জীবনে অশুভ ছায়া, সাবধান, বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। জায়গা জমি কপালে নাশ হইতে পারে। সজাগ বা সচেতন না হলে হাতছাড়া হতে পারে, সময় লাগবে না। আর্থিক বৃদ্ধি, শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনী? প্রেমকে আশ্রয় করে স্বপ্ন দেখছেন, এমন অনেক প্রেম অশান্তি বাড়াবে, অথবা যবনিকা পতন হতে পারে। কর্মী লোক কর্ম ভালোবাসেন, কিন্তু পরিস্থিতি অনুকূলে নয়, কর্মে ইতি হতে পারে। নমস্কার, আমি আচার্য কমল শাস্ত্রী আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর 2024 কেমন হতে চলেছে বিচার করার পূর্বে গ্রহের সন্নিবেশ একটুখানি আলোচনা করে নিই। বিশ্ব রাশিতে বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। অক্টোবরের 10 তারিখে মৃগশিরা নক্ষত্রেই বৃহস্পতি কিন্তু বক্রতার শিকার হয়। মঙ্গল পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান করছে। 21 তারিখে গমন করে কিন্তু কর্কট রাশিতে আসবে, পুনর্বসু নক্ষত্রে থাকবে। 29 তারিখে পুষ্যা নক্ষত্রে কিন্তু মঙ্গল গমন করবে। কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। রবি ওখানে হস্তা নক্ষত্রে অবস্থান করছে। 11 তারিখ রবি চিত্রা নক্ষত্রে যাবে। তারপরেই কিন্তু রাশি গমন করে রবি চলে যাবে 18 তারিখে কিন্তু তুলা রাশিতে, চিত্রা নক্ষত্রে থাকবে। ওখানে কিন্তু রবি সাথী নক্ষত্রে কিন্তু 25 তারিখে যাবে। এই মাসে কিন্তু যাত্রাপথ কিন্তু রবির এখান পর্যন্ত থাকবে। বুধ কিন্তু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। 7 তারিখে চিত্রা নক্ষত্রে গমন করবে। গমন করার পরে 11 তারিখে কিন্তু রাশি চেঞ্জ করে তুলা রাশিতে গমন করবে। ওখানেও কিন্তু চিত্রা নক্ষত্রে 11 তারিখে আসবে। এবার চিত্রার পরে সাথী এবং বিশাখা নক্ষত্রে কিন্তু একদম বৃশ্চিক রাশিতে আবার 31 তারিখে গমন করে শেষ করবে কিন্তু বুধ এ মাসে। শুক্র কিন্তু অবস্থান করছে সাথী নক্ষত্রে তুলা রাশিতে, তারপরে বিশাখা নক্ষত্রে গমন করবে। তারপরেই 5 তারিখে বিশাখা নক্ষত্রে গমন করার পরেই 13 তারিখে বিশাখা নক্ষত্রে রাশি চেঞ্জ করে বৃশ্চিক রাশিতে গমন করবে। ওখানে জ্যেষ্ঠা নক্ষত্রে পর্যন্ত কিন্তু এ মাসে কিন্তু গমন করবে। শনি তো বসেই আছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কিন্তু 5ই অক্টোবর শনি কিন্তু নক্ষত্র চেঞ্জ করবে, রাহু নক্ষত্রে কিন্তু আবার গমন করে আসবে। আবার রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। এ মাসের ধরে নিন গ্রহের অবস্থান ঠিক এইরকমই রয়েছে। এইবারে আমি এখানে কিন্তু যে বিচারটা করছি কিন্তু গ্রহের গোচর ফল অনুযায়ী বিচার করছি, কারণ জন্মছক বা ন্যাটাল চার্ট বা জন্মছক কিন্তু তার কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি না, আলোচনা করছি বিস্তারিতভাবে প্রত্যেকটা ভাব নিয়ে আমি আলোচনা করব। এবার যদি ভিডিওটা দীর্ঘায়িত হয় আমি দেখছি কতটা নিয়ে আমি যেতে পারি। দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে, কারণ এতগুলো পয়েন্ট রয়েছে, আরও এক্সট্রা পয়েন্ট রয়েছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এইবার চলে আসছি পুরো রাশি ভাব, অর্থাৎ মেষ রাশি কিন্তু চর রাশি, অগ্নি রাশি, তার সঙ্গে সঙ্গে এটা একটু কুর রাশি এবং তিক্ত রাশি এবং চতুষ্পদ রাশি। মঙ্গল গ্রহটাও কিন্তু এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলও কিন্তু চতুষ্পদ রাশি গ্রহ, মঙ্গলও কিন্তু চতুষ্পদ গ্রহ। এদের মধ্যে কি যে মঙ্গলের মধ্যে একটা তেজস্বী ভাব, এ হচ্ছে কিন্তু যুবক অর্থাৎ সৈনিক নির্দেশ করে। একজন সেনাপতি বা সৈনিক তার অ্যাটিটিউড বা তার জিনিসটা কেমন হবে, তার মধ্যে এগ্রেসিভ মনোভাব, রেগে যাওয়ার মনোভাব থাকবে, তার মধ্যে অহংকার, জেদ, এবং এরা সাহসী হবে এবং এরা কখনো কোনো শত্রুকে এরা একদম ক্ষমা করে না। এদের মধ্যে
মানে এরা অন্যের অধীনে কাজ করা একদম পছন্দ করে, এরা নিজেরা যেটি বোঝে, নিজেরা সিদ্ধান্ত নেবে সেই কাজগুলো করে। যদি এবার গ্রহদের মধ্যে শুভ এবং অশুভ ভাবগুলো রয়েছে, মঙ্গল যখন শুভ হবে তখন কিছুটা ঠান্ডা মেজাজের এগ্রেসিভ ভাবটা তার কম থাকবে, তখন যখন বদমেজাজি হয়ে যাবে তখন তার কথাবার্তাগুলো বদমেজাজের মতো, তার অহংকার গর্ব যখন নেগেটিভ, অশুভ যখন মঙ্গল যখন হবে। এবং যদি দেখেন প্রত্যেকটা রাশি বলুন, প্রত্যেকটা মানুষ জীবনের ক্ষেত্রেই দেখুন তিনটে স্তর আছে। একটা হচ্ছে দেখুন দুর্বল স্তরের, তারপরে একটা মধ্যম স্তরের, তারপরে দেখবেন একটা উচ্চ স্তরের। ঠিক এরকম তিনটে স্তর রয়েছে। সেই রকম আমি যদি এখানে বিচার করতে যাই, এই যে রাশি ভাব বা লগ্ন ভাব মানেটাকে জাতক নিজে, এবং ন্যাচারাল জোডিয়ায় মেষ রাশিটা হচ্ছে একদম কিন্তু প্রথম মানে ফার্স্ট রাশি। এই রাশি ভাব থেকে বা লগ্ন ভাব থেকে জীবনী শক্তি, আয়ু, জয় পরাজয়, সৌভাগ্য দুর্ভাগ্য, মান সম্মান এবং মাথা, মেন হচ্ছে মাথার খুলি এবং মুখমণ্ডলের কিছুটা অংশ সব কিন্তু মেষ রাশির আওতায়। তাহলে একজন জাতক হচ্ছে কে না, সেই মেষ রাশির জাতক মানে হচ্ছে জাতক নিজে। তাহলে জাতক নিজে যখন হচ্ছে, সেই জাতকের ক্ষেত্রে সে দুর্বল মানুষ না মধ্যম না একটু পজিটিভ ভালো মানুষ, একদম তার কাছে সব কিছু তত্ত্ব। যেহেতু চর রাশিতে এমনি কথায় আছে চর রাশিতে গ্রহের মেলা তাকে করো না অবহেলা। যদি চর রাশিতে দেখবেন ম্যাক্সিমাম গ্রহ যদি সব বসাই, যে আমাদের 9টা গ্রহের খেল, প্রত্যেকের জীবনে কিন্তু এই 9টা গ্রহের খেল। এই 9টা গ্রহ যদি চর রাশির মধ্যে ম্যাক্সিমাম গ্রহগুলো থাকে, সেই জীবনে দেখবেন যত বিপদ আসুন না কেন সে কিন্তু তত্তর করে এগিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে চর রাশি এবং অগ্নি রাশি। দেখুন রাশিটা কতটা দুর্বল বা রাশিপতি কতটা দুর্বল। যদি দেখা যায় যে রাশিপতি এবং রাশি দুটোই যদি দুর্বল হয়, তাহলে কিন্তু সে হচ্ছে একদম মাসের মধ্যে বলুন বা যাবতীয় দিক দিয়ে কি সে দুর্বল ফলটা পাবে এই মাসের ক্ষেত্রে। যদি মিডিয়াম থাকে তাহলে মিডিয়াম ফলটা পাবে, যদি ভালো থাকে ভালো ফলটা পাবে। তাহলে দেখুন মেষ রাশির উপরে শনির কিন্তু দৃষ্টি পড়ে গেছে, শনি বক্রতা, ডাইরেক্ট থাকলে দৃষ্টিটা ওখানেই পড়ে, কিন্তু এখন রেড টু গেট হচ্ছে। যদি এই দিক দিয়ে ঘুরিয়ে দেখেন তাহলে তৃতীয় দৃষ্টি কিন্তু পড়ছে কিন্তু ধনু রাশির উপরে, কিন্তু বক্রতা অবস্থায় যেরকম দৃষ্টিটা পড়ছে কিন্তু ওর ডাইরেক্ট দৃষ্টিও কিন্তু ওখানের উপরে পড়ে রয়েছে। রাহু কিন্তু দ্বাদশ ভাবে বসে আছে মীন রাশিতে, দ্বাদশ ভাবে দ্বাদশ দৃষ্টিটা কিন্তু পড়ে গেছে কিন্তু ওখানে রাশির উপরে। একটা মঙ্গলের মধ্যে দুটো নেগেটিভ গ্রহের যদি দৃষ্টি পড়ে গেল, এবং দ্বাদশ ভাব তো এমনিতেই ব্যয় ভাব বলা হয়, আমি পরে আসবো দ্বাদশ ভাব নিয়ে যখন আলোচনা করব। কিন্তু একাদশ ভাব এখানে কি হচ্ছে, যদি আমি রাশির ক্ষেত্রে দেখি, একাদশ ভাব হয়ে যাচ্ছে বাধক ভাব চর রাশির ক্ষেত্রে। তাহলে বাধক গ্রহের একটা দৃষ্টি কিন্তু ওখানে পড়ে যাচ্ছে। তাহলে রাশি ভাবটা কি পজিটিভ হলো? তাহলে রাশি ভাব কিন্তু দুর্বল হয়ে গেল। এবারে চলে আসছে কিন্তু মঙ্গল, রাশিপতি মঙ্গল বা অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলটা দেখুন এমনি অগ্নিকারক একজন উত্তপ্ত মঙ্গল, সে কোথায় আছে না মেষ রাশি সাপেক্ষে তৃতীয়তে, অর্থাৎ মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয়ভাবে আমরা যখন অশুভ গ্রহ যখন উপচয় স্থান, এটাকে তৃতীয় ভাবটাকে উপচয় স্থান, তাহলে শুভ রেজাল্ট দেওয়ার প্রবণতা দেয়। কিন্তু এখানে কিন্তু দেখুন তৃতীয়ভাবে যখন বসছে ওটা কিন্তু দ্ব্যর্থক রাশি, তার উপর একটা বায়ু রাশি, একটা অগ্নিকারক গ্রহ। দেখুন অগ্নি রাশি বলেছি আমি অগ্নি, তাহলে অগ্নিকারক গ্রহ যখন ওখানে এসে বসছে, আগুনকে জ্বলতে সাহায্য করে কে? আগুনকে জ্বলতে সাহায্য করে কিন্তু বাতাস। একটা আগুন জ্বলছে দেখুন, একটা কিছু চাপিয়ে দিন, দেখবেন বাতাস না পেলে জ্বলবে না, ওখানে নিভে যাবে। তাহলে বাতাস তাকে সাহায্য করে জ্বলতে। তাহলে ওখানে কি হচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে মঙ্গল, একটা উত্তপ্ত হয়ে যাচ্ছে মঙ্গল। ওখানে কি তৃতীয় ভাবে বসছে, নিজে কিন্তু অষ্টমপতি এবং লগ্নপতি। অষ্টম ভাব হচ্ছে যাবতীয় বাধা বিপত্তি ইত্যাদি ইত্যাদি। বুধের ঘরে বসা মানে কি হচ্ছে, বুধের সঙ্গে এমনিতে মঙ্গলের একটা মিলমিশ দেয় না, কারণ ধরুন মঙ্গল হচ্ছে যুবক আর বুধ হচ্ছে বালক। তার একটা বালক আর একটা যুবকের মধ্যে কি হবে, একটা দ্বন্দ্বাদ্বন্দ্বী হবে কিনা? যুবকের সঙ্গে একটা বালক একটা বাচ্চা ছেলের মিলমিশ দেবেই না। আচ্ছা আবার দেখুন মঙ্গলটা কার নক্ষত্রে বসে আছে, মঙ্গলটা বসে আছে কিন্তু পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে, মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে যেহেতু একই ক্যাটাগরির গ্রহ, অর্থাৎ জীবকারক গ্রহ, জীবকারক গ্রহের নক্ষত্রে বসে গেছে।
বা সৃষ্টিজ্ঞাপক গ্রহের নক্ষত্রে বসে গেছে, তাহলে শুভ রেজাল্ট দেবে। কিন্তু এখানে মঙ্গল কিন্তু বৃহস্পতি নক্ষত্রে কিন্তু বেশি ভালো ফল দিতে পারে না। বৃহস্পতি দেখুন এখানে দ্বিতীয়তে বসে, কারণ রাশি সাপেক্ষে দ্বিতীয়তে বিশ্ব রাশিতে বসে, সেও কিন্তু মঙ্গলের নক্ষত্রে। তাহলে এখানে বন্ধু হলেও, মঙ্গলের বন্ধু বৃহস্পতি হলেও বৃহস্পতির কিন্তু বৃহস্পতির নক্ষত্রে কিন্তু বেশি ফলদান করতে পারে না। বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে কিন্তু ফলদান করে থাকে। দেখবেন যখন বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্রে যখন ছিল, তখন কিন্তু দেখবেন জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা ভালো ছিল না। মঙ্গলের নক্ষত্রে আসতে কিছুটা পজিটিভ অর্থনৈতিক জায়গাটা এসছে, তাও সেরকম পরিমাণে নয়। এবার দেখুন দ্বিতীয় কিন্তু এখানে মারক যদি আমি দেখি, তাহলে এখানে পেয়ে যাচ্ছে কি অষ্টম এবং দ্বাদশ ভাব, দুটো ভাবকে কিন্তু পেয়ে যাচ্ছে। কারণ কেন, যদি ধরি আমি বৃহস্পতি নক্ষত্রে, বৃহস্পতি এখানে দ্বিতীয় ভাবে বসে দ্বাদশপতি এবং নবমপতি বৃহস্পতি, তাহলে এখানে যেটা ইন্ডিকেট করছে কি, এবং মঙ্গল এবং বৃহস্পতির দুজনের দৃষ্টি পড়ে গেছে কিন্তু ষষ্ঠ ভাবে, অর্থাৎ চতুর্থ দৃষ্টি মঙ্গলের পড়েছে কন্যা রাশিতে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে কিন্তু কন্যা রাশিতে। তাহলে 6, 8, 12কে কিন্তু পেয়ে যাচ্ছে মঙ্গল। মঙ্গল এখানে কিন্তু সবল নয়, এখানে প্রচণ্ড পরিমাণে দুর্বল, মধ্যমও নয়, দুর্বল প্রকৃতি হচ্ছে। তাহলে রাশি এবং রাশিপতি দুজনেই কিন্তু দুর্বল হয়ে গেল। তাহলে জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আপনারা চিন্তা করুন যে মেষ রাশির জাতক জাতিকরা যাবতীয় দিক দিয়ে সফলতাটা এ মাসে কেমন পাবে। 3টে ক্যাটাগরির মানুষ রয়েছে। এবার যখন দেখবে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা মঙ্গল এবং যদি তাদের জন্মছকে ভালো থাকে, তবে কিন্তু তারা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট পাবে। আর যদি ভালো পরিমাণে থাকে, শুভ দশা অন্তর্দশা যেটা চলছে তার সঙ্গে সঙ্গে মঙ্গল যদি শুভ পজিশনে ওখানে থাকে, তাহলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। নাহলে কিন্তু যাদের ক্ষেত্রে যদি মঙ্গল দুর্বল থাকে, তাহলে অলরেডি তারা কিন্তু সেই জায়গায় যেতে কিন্তু পারবে না। দেখবেন মেষ রাশির জাতক জাতিকা তো একজন নেই, কোটি কোটি লোক আছে। সেই 9টা গ্রহই কিন্তু সবার মধ্যে আছে। সবাই কি একই রকম ফল পাবে? ওই দশা অন্তর্দশা প্রত্যন্তদশা অনুযায়ী তার জীবনের ঘটনাগুলো ঘটবে। চন্দ্র কি যাবে, চন্দ্র চিঠি পৌঁছানোর কাজ করবে, ওই প্রত্যেকটা নক্ষত্রের মাধ্যমে যেতে যেতে সেইগুলো আপনার ঘরে শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনে অর্থ পেয়ে গেলেন, কালকে দেখবেন অর্থটা টেনে বেরিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। রাশিভাব তাহলে কিন্তু এখানে পাওয়া গেল দুর্বল। এরপরে চলে আসছে কিন্তু দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব থেকে আমাদের কি কি বিচার করা হয়? মেনলি বিচার করা হয় অর্থ, বাকশক্তি, সম্পদ, লাভ, ক্ষতি এবং মূল্যবান জিনিসপত্র, পরিবার, সৌভাগ্য, দুর্ভাগ্য সব কিছুরই বিচার করা হয়। এবং সবথেকে বিশেষ করে এটা কিন্তু মারক স্থান। প্রত্যেকের ক্ষেত্রে মারক হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম। তাহলে মারকটা অতটা কিন্তু শুধু লগ্ন বা রাশির ক্ষেত্রে কিছুটা কাজ করে, কিন্তু এখানে কিন্তু মারক হিসেবে কাজ করবে না। এখানে দেখুন দ্বিতীয়তে বসে গেছে বৃহস্পতি, কার নক্ষত্রে? মঙ্গলের নক্ষত্রে বসে আছে। আমি একটুখানি আলোচনা করেছিলাম, কিন্তু আরেকটু ভেঙে দিই আমি। এগুলো তো পাচ্ছে 8, 12কে পাচ্ছে, 6, 8, 12কে পাচ্ছে, বা 6, 12 জন্য আর্থিক ব্যয় হবে ইত্যাদিতে দুর্বল আছে। যখন আর্থিক ব্যয় হবে, মন্দ চলবে, কিছু কিছু নক্ষত্রে একটু মাঝারি অর্থ পাবে, এগুলো তো বুঝতেই পারছেন, এগুলো আসবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটু ভাঙি। দেখুন দ্বিতীয় ভাবটা কি? বিশ্ব রাশি। বিশ্ব রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্রকে মেয়ে ছেলে, আর দেবগুরু বৃহস্পতি, পিতা ধরতে পারেন, গুরু ধরতে পারেন, যাই ধরুন না কেন। তাহলে একজন বয়স্ক ব্যক্তি, ধরুন এখানে শুক্র মানে বৌমা ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন। তার সঙ্গে দুজনের মধ্যে যদি কথোপকথন হয়, কিছুটা সম্মান ফম্মান ইত্যাদি ইত্যাদি থাকার কারণে পুরো খুলে না বলা ইত্যাদি বলা, এগুলো দেবেই। দ্বিতীয় ভাবে আবার কিন্তু শনির দৃষ্টিও কিন্তু পড়ে আছে। শনির 10ম দৃষ্টিটা কিন্তু ওইখানে পড়ে গেছে। দেখুন যদি আপনাকে এই আপনাদের পরিষ্কার বুঝিয়ে দিই। ধরুন মঙ্গল হচ্ছে কে? লগ্নপতি। তাহলে বাবা নবম ভাব, পিতৃভাব, এখানে যেহেতু বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি, পিতা ধরে নিন, তাহলে শ্বশুর মশাই ধরে নিন। ধরে নেওয়ার পরে শ্বশুর মশাই এবং বৌমা ওখানে, বা মেয়েও ধরতে পারেন। তো বৌমা মানে মেয়ে হয়ে যাচ্ছে। তো বৌমার সঙ্গে কত যে ছেলে আপনাকে 5,000 টাকা দিতে বলেছে, এই মাসের বাজার করে নিয়ে আসুন। বলছে বৌমা গত মাসে বাজারে আমার ধার হয়ে গেছে, আমার নিজের প্রভিডেন্ট ফান্ড এর থেকে যে আমার যে এর থেকে টাকাটা ব্যাংক থেকে তুলে মিটিয়েছি।
এবারে 5,000 টাকা দিয়েছো, ঠিক আছে, কিন্তু তুমি যা ফর্দের লিস্ট করে দিয়েছো গতবারের তুলনা থেকে 1 কিলো করে সব বাড়িয়ে দিয়েছো। বলছে সে কি? বলে আমি তো একই। বলে আমাকে তো তাহলে এখানে আমি যে 5,000 টাকা নিয়ে আমি ওষুধ কিনবো কি আর এ কিনবো কি, এই যে ব্যাপারটা হচ্ছে, মানে যখন কথা হচ্ছে দুজনের মধ্যে, শ্বশুরমশাই আর বৌমা, এই যে নবম দৃষ্টিটা, যে শনির যে দৃষ্টিটা পড়ে যাচ্ছে ওর নিজের থেকে, মানে এখানে নবমের একাদশ কি হচ্ছে, নবমের দশমপতি শনি, দশমপতি শনি, নবমের দশম মানে হচ্ছে দ্বিতীয়, ব্যয় করিয়ে দিচ্ছে। দেখুন ওখানে ষষ্ঠ ভাব, নবমের ষষ্ঠ হয়ে যাচ্ছে, 2, 6 কে পাচ্ছে, তাহলে অলরেডি তার ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা এনে দেওয়ার চেষ্টা কিন্তু, মানে শ্বশুরমশাইয়ের পয়সা কিন্তু বার করে দিচ্ছে, মানে যেটা দিচ্ছে বাজার করতে তার তো হচ্ছে না, তখন শ্বশুরমশাই তার কিছু বলতে পারছে না। সেরকম কি হচ্ছে, এইখানে কি হচ্ছে, ব্যয় ভাব মানে ভালো রকম রয়েছে। শুধু একমাত্র রাশিপতি হিসেবে যখন শনি নক্ষত্রে শুক্রটা কদিন থাকবে তখন কিন্তু একটু ভালো অর্থের জায়গাটা কিন্তু আসবে, না হলে কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু মঙ্গলের থ্রুতে দেখছেন 2, 12, এখানে বৃহস্পতি দ্বিতীয়পতি দ্বাদশে বসে, তাহলে আসার সঙ্গে সঙ্গে ব্যয় করিয়ে দেবে। এই কথাবার্তা, দ্বিতীয় ভাব থেকে কথাবার্তা, অনেক সময় কী হচ্ছে, কথাবার্তার জায়গাটা সেই মতো করে বলতে পারবে না, রেগে গিয়ে, যখন হাতে পয়সা না থাকলে তখন তার মধ্যেখানে তো রাগ আসবে, এমনিতে মঙ্গল তো রাগী গ্রহ, তাহলে অলরেডি আর্থিক ব্যয়টা কিন্তু দেবেই। এবার কিন্তু এখানে কি হচ্ছে, পিতার শরীরের অসুস্থতার কারণে আর্থিক ব্যয়টা হতে পারে, কারণ নবমের ষষ্ঠ দ্বিতীয় ভাব, কিভাবে ব্যয় হতে পারে, যেহেতু আবার বৃহস্পতির দৃষ্টিও পড়ে গেছে ওখানে, আবার তার দৃষ্টি না মঙ্গলের দৃষ্টি পড়ে গেছে, তাহলে শরীর অসুস্থতার কারণে তার আর্থিক ব্যয়টা হতে পারে। তারপরে বুঝে শুনে কথাবার্তা যদি না বলেন, 2, দ্বিতীয় 12 এবং পুরোখানে যেহেতু বৃহস্পতি বসে যাওয়ার জন্য 6, 8, 12কে কানেক্টেড করে দিচ্ছে, এবং অলরেডি 6, 8, 12 পাওয়া মানে অর্থনৈতিক দিক দিয়ে তার খরচ ইত্যাদি পুরো সামলাতে পারছে না, অর্থাৎ তাকে ধার দেনার মধ্যেও হয়তো কিছুটা পড়ে যেতে হচ্ছে। দেখুন যারা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের মঙ্গল প্রচণ্ড ডিস্টার্বে আছে তারা কিন্তু এখন দেখুন ধার দেনায় পড়ে গেছে, এটাকে নিয়ে আর বেশি। তবে কিন্তু যাদের বেশি একটু হয়তো আর্থিক সচ্ছলতা আছে ইত্যাদি তারা কিন্তু এই মাসে কিন্তু কোনো ইনভেস্ট করবেন না বা কাউকে ধার দেনা দেবেন না, ধার দিলে কিন্তু সেই টাকা কিন্তু উঠাতে কিন্তু আপনাদের সমস্যা এসে যাবে। এবং এখানে যেটা ইন্ডিকেট করছে সপ্তম ভাব কানেক্টেড হওয়ার জন্য, যে ভেনাস যেহেতু সপ্তম ভাব দিয়ে পাস করছে, সপ্তম ভাব, তাহলে অর্থটা কিছুটা ব্যবসার মাধ্যমে আসার সম্ভাবনা বা প্রাইভেট সার্ভিস থেকে যোগের কারণে আসার সম্ভাবনা, এগুলো কিন্তু দিচ্ছে। রবি ওখানে যাবে, রবি যুক্ত হবে। এগুলো যারা ধরুন সার্ভিস করছে তাদের তো বাঁধা ধরা, সরকারি সার্ভিস একটা বাঁধা ধরা ইনকাম আছে, তাদের ক্ষেত্রে তো অতটা প্রবলেম হবে না, তার মধ্যে থেকে খরচ করবে। কিন্তু যারা বাঁধা ধরা ইনকাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অর্থনৈতিক জায়গাটা কিন্তু ট্রাভেল কিন্তু এনে দেবেই। এইবার তৃতীয় ভাবে আমি চলে যাই। তৃতীয় ভাব থেকে কি বিচার করা হয়? তৃতীয় ভাব থেকে ছোট ভাই বোন, আগ্রহ, প্রতিবেশী, মামলা মকদ্দমা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা, যোগাযোগ, হ্যাঁ, এবং আমাদের দেহের মধ্যে এই যে কান, তারপরে বাহু ইত্যাদি, ফুসফুস, জিহা, দাঁত, এগুলো কিন্তু তৃতীয় ভাব থেকে আমাদের কিন্তু নির্দেশ হয়। তৃতীয় ভাবে বসে আছে সেই কিন্তু মঙ্গল। এখানে মঙ্গল দেখুন বুধের ঘরে বসে আছে, তাহলে ছোট ভাই বা বোন যেই থাকবে তার সঙ্গে কিন্তু দ্বন্দ্ব হবেই, কারণ এই যে 6, 8, 12, 3, 8, 12কে কানেক্টেড হয়ে যাচ্ছে। 3, 8, 12 বা 6, 7, 8, 12, যে বুধ যখন ওখানে, বুধ তো বুদ্ধির কারক, মঙ্গল বুধ রাশিপতি হিসাবে, তৃতীয় ভাবের রাশিপতি হিসাবে ওখানে 6, 7, 12কে কানেক্টেড করে দিচ্ছে। 6, 7, 12 কানেক্টেড হওয়া মানেই কিন্তু তার ভাইয়ের সঙ্গে একটা দ্বন্দ্ব কিন্তু এনে দেবে। দেখবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য এখন চলবে তাদের কাছে কিন্তু একটা ভয় কিন্তু চলে আসবে, বুদ্ধি বিভ্রাট চলে আসবে, এবং দূর যারা একটু এই তৃতীয় ভাব থেকে একটু ছোটোখাটো ভ্রমণ বা একটু বেড়াতে যাওয়ার ইন্ডিকেট, তার বেড়াতে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে দেবে। এবং সব থেকে বিশেষ করে এই যে আমি আইনি মামলা মোকদ্দমা বললাম, এখানে দেখুন যখনই বুধ মেনলি যখনই চলে যাবে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে বা রাহুর নক্ষত্রে গেল, এখানে কিন্তু 3, 6, 7, 8-এর নির্দেশক হয়ে যাবে। এই যে 3, 6, 7, 8 যদি আপনি ঘুরিয়ে দেখেন, মামলা মকদ্দমায় কিন্তু আইনি ব্যাপারে জড়িয়ে যাওয়ার কিন্তু ইঙ্গিত রয়েছে। যতই করুন না কেন, যদি ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, জায়গা সম্পত্তি নিয়ে চতুর্থ ভাবের
জায়গা সম্পত্তির বিচার করা, তার দ্বাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব। তাহলে জায়গা সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝট যদি হয়ে থাকে ভাইয়ের সঙ্গে, তাহলে আইনি ব্যাপারে চলে যাবে। যখন যদি মিটমাট করতে চান, আপনার কথা কিন্তু কেউ শুনবে না। সেই কারণে বুঝে শুনে একটু হাত বুলিয়ে একটুখানি তার জায়গাটাকে তৈরি করার চেষ্টা করবেন, যাতে কেন মামলা মকদ্দমায় না গিয়ে একটা মিউচুয়াল এসে একটা করে নেওয়ার চেষ্টা করবেন। এবার চলে আসছে কিন্তু চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে কিন্তু সব থেকে বিশেষ করে মাতার বিচার করা হয়। ঘর বাড়ি গৃহ সম্পত্তি সুখ, এই যে পুরো সুখ স্থাবর সম্পত্তি, লিকুইডটা অর্থটা বোঝাবে কিন্তু দ্বিতীয় ভাব। এখানে চতুর্থ ভাব কিন্তু পুরো স্থাবর সম্পত্তি থেকে যাবতীয় সম্পত্তি, শিক্ষা, জমি ইত্যাদি ইত্যাদির কিন্তু বিচার করা হয়। তার সঙ্গে সঙ্গে রোগের হিসাবে বক্ষ, হার্ট, ফুসফুস এই জায়গাটাকে বিচার করবে। কিন্তু চতুর্থ ভাবের উপরে কিন্তু রাহুর দৃষ্টি কিন্তু রয়েছে। চতুর্থ ভাবটা কর্কট রাশি। কর্কট রাশিতে কিন্তু যখন আসবে কিন্তু মঙ্গল চলে আসবে। মঙ্গল আসার সঙ্গে সঙ্গে ওখানে কি দেবে, যে রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, একটা অশুভ কারক গ্রহের দৃষ্টি কিন্তু ওখানে নবম দৃষ্টিটা পড়ে যাচ্ছে। তখন ওখানে দেখুন মঙ্গল ওখানে চতুর্থ, আগে তৃতীয় ভাবে ছিল, এখন চতুর্থ। 4, 1, 8, 2, 9, 12 বৃহস্পতি নক্ষত্রে, এবং যখন শনি নক্ষত্রে যাবে 4, 1, 8, 10, 11 নির্দেশক হয়ে যাবে। এখানে দেখবেন এই যে 4, 8, 12 যখনই কানেক্টেড করে যাচ্ছে মঙ্গলের থ্রুতে বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন, তখন কি করবে, যদি আপনাদের যাদের গাড়ি আছে দেখবেন মেনলি বারবার 4, 8, 12 কানেক্টেডের জন্য বারবার আপনার গাড়ি বা মোটর সাইকেল যাই থাকুক বারবার সমস্যা দেখা দেবে। এমনকি সাইকেলও যদি যারা একদম নিম্ন প্রকৃতি ছোট গরিব যাদের আছে তাদের ক্ষেত্রেও কি হবে, সাইকেল তারা ব্যবহার করছে, সাইকেলও দেখবেন নানা রকম পাংচার হয়ে গেল, হয়ে গেল, টুকটাক কিছু না কিছু। তাদের যেরকম ক্ষমতা অনুযায়ী আপনি 4 চাকা চালাচ্ছেন, 4 চাকার তার ক্ষমতা পেট্রোলটা ভরতে হবে, কি তার একটা খরচ একটা আছে, কিন্তু এতে তো খরচ নেই। এই যে আবার যখন মোটরসাইকেল যারা চালাচ্ছে তাদের ক্ষেত্রে একটু তেলটা কম জায়গাটা রয়েছে। তাহলে এখানে গাড়ির সমস্যা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দেবে। এই যে মঙ্গল যখন এখানে বিদ্যা, এবং যদি রাশিপতি হিসেবে রাশিকে আমি ধরে নেবো মেনলি, তাহলে মেষ রাশিতে চন্দ্র ধরন বসে আছে তাদের ক্ষেত্রে, তাহলে 1, 4 প্রাইমারি এডুকেশনের জায়গাটা কোনো অসুবিধা সেরকম দেবে না, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধা দিয়ে দেবে। এই যে নবম ভাব বৃহস্পতি থ্রুতে নবম ভাব, নবমের তার দ্বাদশ হচ্ছে কিন্তু অষ্টম ভাব পেয়ে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে বাধা দিয়ে দেবে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি, মঙ্গল কিন্তু চতুর্থ ভাবে বসে দশমী দৃষ্টি রয়েছে এবং একাদশী দৃষ্টি রয়েছে। যারা সব থেকে বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষা, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মঙ্গল ইঞ্জিনিয়ারিং এগুলো দেয়, ওখানে চন্দ্র বসে আছে, মঙ্গল ওখানে যেগুলো শনির সঙ্গে কানেক্টেড করছে, তাহলে টেকনিক্যাল লাইনটাকে দেবে। যারা টেকনিক্যাল লাইন বা বৃত্তিমূলক শিক্ষা যারা করতেছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এসে যাবে। তো 4, 10, 11 মঙ্গলকে কিন্তু ওখানে দৃষ্টি মেরে দিচ্ছে। এইবার ওখানে আরেকটা বিদ্যাক্ষেত্রে এই জায়গাগুলো দেবে। তবে যারা বিশেষ করে ভূগোল নিয়ে পড়ছে, যেহেতু মঙ্গল ভূগোল ব্যাপারটা নির্দেশ করে, যে জায়গা সম্পত্তি মানে ভূবিদ্যা, তাহলে ভূবিদ্যার ক্ষেত্রে কিন্তু একটু পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। এবার চতুর্থ ভাব কি করবে, আরেকটা জায়গা করবে, জায়গা সম্পত্তি ক্রয়টা হবে কিনা। দেখুন জায়গা সম্পত্তি এখানে ক্রয়ের জায়গাটা কিন্তু রয়েছে, কারণ আপনাকে বলে দিই মঙ্গল এখানে দেখুন 4, 11, 12 নির্দেশক হয়ে যাচ্ছে। কারণ কিভাবে, মঙ্গল দেখুন দশম ভাবে দৃষ্টি দিচ্ছে, একাদশ ভাবে অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে। এবার মঙ্গল এখানে যেটা যখনই শনি নক্ষত্রে যাবে, তখন শনি কিন্তু রাহু নক্ষত্রে বসে আছে, বা রাহু এখানে দ্বাদশ ভাবে, এমনিতেই বৃহস্পতি মঙ্গল ওখানে বৃহস্পতি নক্ষত্রে দ্বাদশ ভাব পেয়েও বসে আছে, তা 4, 11, 12কে ওখানে পেয়ে যাচ্ছে। এবার যাদের ক্ষেত্রে পয়সা কুড়ি যাদের রয়েছে, হয়তো ওই সময় করে জায়গা সম্পত্তির অ্যাডভান্স করে রাখলো, 10 মাস কি 1 বছর পরে তার সঙ্গে ফাইনাল হলো, 1 বছর পরে তুমি কিন্তু ফুল টাকা দিয়ে আমি তোমাকে রেজিস্ট্রি করে দেবো, বা এত টাকা এখন দিয়ে দাও, বাদ বাকি টাকাটা আমাকে পরে দিল। এরকম হয়তো জায়গাটা সম্পত্তি জায়গাটা কিন্তু আসতে পারে যারা সবল রয়েছে তাদের ক্ষেত্রে। আর মায়ের এখান থেকে মায়ের বিচার করা হয়, মায়ের তাহলে এখানে কি থেকে কি হবে, এই যে দেখুন মায়ের ক্ষেত্রে কিন্তু এখানে সুস্থতা বজায় থাকবে। আমি এক কথা, কারণ ভাঙতে গেলে আবার অন্য সময় অন্য যখন আবার আপনাদের যখন অন্য মাসে যখন ভাঙবো তখন কিন্তু আরেকটু বুঝিয়ে দেব। এরপরে চলে আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে মেনলি কিন্তু বিচার্য হয়, কিন্তু এরপরে চলে আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাবটা কোথায় পড়েছে, পঞ্চম ভাব পড়েছে কিন্তু এখানে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু টোটালি কিন্তু সিংহ রাশিতে।
পঞ্চম ভাব থেকে সন্তান, মন, মানসিকতা, বুদ্ধি, প্রেম, আমোদ প্রমোদ, বৈধ প্রেম, অবৈধ প্রেম দুটোই বিচার্য। খেলাধুলা, গান বাজনা, ক্রিয়েটিভ লাইন, এখানে পেটের অংশ, হার্ট কিছুটা, রবি এখানে রবি ঘর, এটা হার্ট কিছুটা নির্দেশ করবে, এবং সব থেকে লিভারের কিছুটা অংশ বা পেটের উপরি ভাগটা, পেট থেকে উপরের দিকটা, ঠিক এরকম জায়গাটা থেকে বক্ষস্থলটাকে যেটাকে বোঝায়, এই জায়গাটাকে নির্দেশ করে। দেখুন এখানে পঞ্চমপতি আবার মায়ের অর্থ বিচার করবে, চতুর্থ দ্বিতীয় ভাব, মায়ের অর্থ কেমন হবে সেটাও বোঝা যাবে। এখানে যেহেতু রবি পঞ্চমপতি, প্রথমে কিন্তু আগে চিত্রা নক্ষত্র ওখানে ছিল যখন এই মাসটা আরম্ভ হয়েছে, তারপরে মঙ্গলের নক্ষত্রে গেছে। এখানে কিন্তু যারা সব থেকে বিশেষ করে মঙ্গল অলরেডি তো ওখানে বসেই আছে, একটা অশুভ ইন্ডিকেট করেই গেছে। পঞ্চমপতি কিন্তু রবি এখানে কিন্তু বসে গেছে কিন্তু ষষ্ঠভাবে, অর্থাৎ পঞ্চমের দ্বিতীয় ভাবে। ওখানে থাকবে কিন্তু রবি মোটামুটি 18 তারিখ পর্যন্ত ওখানে রবি থাকবে। 18 তারিখের পরে 18 তারিখ থেকে রবি কিন্তু তুলা রাশিতে নিচস্থ হয়ে যাবে তখন। তবে এখানে কিন্তু যখনই মঙ্গল এখানে 5, 6, 4, 1, 8-এর নির্দেশক হয়ে যাচ্ছে, এই যে 5 আটকে পাচ্ছে, মেয়েদের থেকে যতটা দূরে থাকতে পারবেন, মানে পঞ্চমের পঞ্চম যদি হয় তাহলে প্রেম প্রীতি ভালোবাসাটা আরো জোরালো হবে। কারণ খুঁজছি এখানে কিন্তু অষ্টম ভাব, পঞ্চম মানে দশম, পঞ্চমের চতুর্থ হয়ে যাচ্ছে, এর পঞ্চমের তৃতীয় ভাব, পঞ্চমের চতুর্থ হচ্ছে পঞ্চমের, যদি পঞ্চমকে এক ধরেন তাহলে দ্বাদশ হবে তার 4, তাহলে পঞ্চমের চতুর্থ হচ্ছে অষ্টম। তাহলে এখানে কি মেয়েদের থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে ভালো। এবং 5-এর সঙ্গে 6, যে পঞ্চমপতি ষষ্ঠে বসে গেছে, অনেক সময় কিন্তু হবে প্রেমে কিন্তু সফলতা, ষষ্ঠভাবে বসে যাওয়ার জন্য প্রেমে সফলতা দেয় না। প্রেম থাকলে যদি যাদের দীর্ঘ প্রেম বেশি দিন থাকছে তাদের ক্ষেত্রে অনেক সময় টিকে থাকে। যারা কারেন্ট এসছে দেখবেন প্রেম 2-4 দিন বা 1-2 মাস হয়েছে, তারা কিন্তু অলরেডি দেখবেন দুজনে সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে দেবে। এখানে পরিষ্কার কথা। এখানে মায়ের অর্থ, এখানে দেখুন ষষ্ঠ ভাব পাবে, 2, 5, 9 নির্দেশক হয়ে যাবে। এখানে ষষ্ঠ ভাব পেয়ে যাওয়ার জন্য মায়ের অর্থের দিকটা এখানে কিন্তু মধ্যম দেখাচ্ছে, পরিষ্কার কথা। এবং 4, 8, 12 নির্দেশক হওয়ার জন্য এখানে স্ত্রীর সফলতাটা বিচার করা হবে। সপ্তমের একাদশ হচ্ছে কিন্তু স্ত্রীর সফলতা। এখানে যেহেতু একাদশ, স্ত্রীর ব্যবসায় বা কর্মের একটা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে 4, 8, 12কে কানেক্টেড করে দেওয়ার জন্য। এখানে যেহেতু রবি আছে, রবি 4, 8, 12কে এমনিতে আগে কানেক্টেড করে বসে আছে, কারণ যেহেতু রবিটা মঙ্গলের নক্ষত্রে যখনই থাকছে, যতদিন মঙ্গলের নক্ষত্রে 4, 8, 12, তাহলে কি হচ্ছে ওখানে যে স্ত্রীর যদি ব্যবসা বা চাকরি টাকরি করে তাহলে অর্থনৈতিক জায়গাটা একটা মিশ্র ফল বা ভালো মধ্যম ফলের কাছাকাছি কিন্তু রয়েছে। সন্তানের পড়াশোনায় কিন্তু এখানে ব্যাঘাত বা মনসংযোগের জায়গায় কিন্তু খুব ডিস্টার্ব দেবে, কারণ এদের মন মানসিকতার জায়গাটা কিন্তু পঞ্চম ভাব থেকে মন মানসিকতা এবং সন্তানের বিচার যাবতীয় করা হয়, তাহলে সন্তানের জায়গাটা কিন্তু মন মানসিকতার জায়গাটা কিন্তু একটুখানি ভালো থাকবে না। এই যে 5, 8-এর ভাইব্রেশন, 5, 8, 12-র ভাইব্রেশন, সেই কারণের জন্য এদের ক্ষেত্রে পঞ্চম ভাবটা যেটা নির্দেশ করে যাচ্ছে, মন মানসিকতা কিন্তু সেরকম ভালো থাকবে না। এরপরে চলে আসছে কিন্তু ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে রোগ, অসুস্থ ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। এবং সব থেকে বিশেষ করে চাকরির দীর্ঘস্থায়ী চাকরিটা হবে কিনা, বা পরিশ্রম বা পোশাক, জীবজন্তু, এই যে দেখবেন অনেক সময় দেখবেন এই যে গৃহপালিত পশু আমরা বলি, গৃহপালিত পশু দেখবেন যেটা গরু, এই কুকুর মুকুর আদার যে কোনো জীবজন্তু যদি থাকে, কারণ এটা যারা বৈশ্য, আমাদের 4টে জাতি রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর হচ্ছে শূদ্র। বৈশ্যদের গরু পালন বা গো পালন করার কিন্তু নির্দেশ কিন্তু বহু যুগ থেকে চলে এসছে। গরু থাকলে কিন্তু অতটা প্রবলেম, আদার যে কোনো যদি অন্যান্য পশু বা যে কোনো জিনিস যদি আপনারা পোষেন, বাড়িতে কিন্তু রোগ ছেড়ে যাবে না বা আর্থিক ব্যয়টা কিন্তু দিয়ে যায়। লক্ষ্য করবেন ভালো করে। এই যে কুকুর বলা হয়, কুকুরকেও গৃহপালিত পশু বলে ধরা হয়, কিন্তু সবার ক্ষেত্রে ধরা হবে না। যার ক্ষেত্রে এটা ক্ষত্রিয়দের যদি কুকুর মুকুর রাখে তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ দেবে, কিন্তু বৈশ্য বা শূদ্র এরা কুকুর মুকুর রাখুক, এদের দেখবেন নানারকম সমস্যা কিন্তু তাদের মধ্যে দেবে। কারণ এর কারণ আছে, এগুলো যদি ব্যাখ্যা করতে গেলে অনেক সময়, এখন আমার আরও রয়েছে অনেকগুলো ভাব নিয়ে বিচার। দেখি আজকে, কারণ আমিও প্রথম রাশিটাকে ভেঙে না হলে এরপরে কীভাবে নিয়ে যাবো একটুখানি দেখছি। তবু ষষ্ঠ ভাব এখানে পড়েছে কিন্তু কন্যা রাশিতে। দেখুন কন্যা রাশি এমনিতে কিন্তু ঠিক
তলপেট নির্দেশ করে বা তলপেট থেকে নিচের দিক এই জায়গাটাকে নির্দেশ করে, সব থেকে নাড়ি, তলপেট, এখানে হজম শক্তি এই জায়গাটার কাছে নির্দেশ করে। ষষ্ঠভাবে কিন্তু দুটো গ্রহের দৃষ্টি রয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু রাহুরও দৃষ্টি রয়েছে। বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টিও কিন্তু ওখানে রয়েছে। তাহলে এখানে এমনিতে বসে আছে একটা কেতু, যদি যাই রোগ দিক, এখানে যে যে গ্রহগুলো যদি আমি বুধটাকে ভাঙি, বুধ এখানে 6, 3, 4 ষষ্ঠভাবে বসে, চতুর্থ ভাবের মানে পঞ্চম ভাবের এখানে রবি পঞ্চম ভাব, ষষ্ঠ এবং তৃতীয় পতি হচ্ছে বুধ, এবং হস্তা নক্ষত্র থেকে 4 পেয়েছে। এখানে আবার যখন বুধটা যখন চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে 6, 3, 4, 1 8-এর নির্দেশক হয়ে যাবে, মানে 4, 1 মানে কি লগ্নর সঙ্গে কানেক্টেড করে দিচ্ছে 1, 6, তাহলে রোগ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দিচ্ছে। এবং বিশেষ করে যখন এখানে রবি যখন ঢুকেছে, রবি হার্টকে নির্দেশ করে, যারা হার্টের সমস্যায় কিছুটা আগে থেকে ভুগছেন তাদের সমস্যাটা এই সময় বাড়তে পারে ওই জাতকাদের ক্ষেত্রে, বা যাদের ক্ষেত্রে একটু ফুসফুস, বুধ হচ্ছে ফুসফুস তৃতীয় ভাব, ফুসফুস নির্দেশ করে, তৃতীয় বা কান বা এই বাহু নির্দেশ করে বুধের থ্রুতে, এগুলো অ্যাপেন্ডিসাইটিস বুধ বা পেটের তলায় কোনো রোগ, এগুলো কিন্তু নিয়ে আসতে পারে যখনই এই যে 6, 8, 12কে কিন্তু কানেক্টেড হয়েই যাচ্ছে মঙ্গলের থ্রুতে। এবং মঙ্গলের দৃষ্টি পড়েছে বৃহস্পতি, ওখানে ওকে রক্ষা করার জন্য হয়তো অনেক সময় বলবে যেই জায়গায় বসে ওখানে রক্ষা করা, মানে ওখান থেকে বলছে যে তুমি পয়সা নিয়ে এসো, বৃহস্পতি বলছে পয়সা নিয়ে এসে এই পয়সা খরচ করবো। বৃহস্পতি কতটা পজিটিভ রেজাল্ট দেবে, তৃতীয়ভাবে বসে বলবে যে তোমার রোগ হয়েছে, তুমি এবার পয়সা কোথাও থেকে বার করো, তুমি পয়সাটা আমি তোমার খরচ করাবো, আমি ব্যয় করিয়ে দেবো। বৃহস্পতি সেই কাজটা করবে। আর কেতু কি করবে, কেতু আপনাদের ক্ষেত্রে করে দেবে কি, গুপ্ত রেখে দেওয়ার চেষ্টা করবে, রোগটাকে ফ্ল্যাট করতে চাইবে না। সেই কারণে কি যে নানা রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা কিন্তু পড়ে রয়েছেন মিশ্রাশি জাতকরা। এগুলো যারা ফুসফুস সংক্রান্ত আগে থেকে ভুগছে, শ্বাস প্রশ্বাসের কষ্টে যারা ভুগছে, বা যখনই বুধ হচ্ছে এই যে অ্যাপেন্ডিসাইটিস বা পেটের প্রবলেমে যারা বিশেষ করে ভুগছে, তখন এগুলো বাড়বে একটু, এগুলো সমস্যা বা ভেতরে রেখে দেওয়া, গুপ্তভাবে রেখে দেওয়ার চেষ্টা করবে। এগুলো কিন্তু এগুলো ভোগাতে পারে, যেটা নেচার, যেটা গোচর ফলে বলছে। সপ্তমভাবে আমি এবার চলে যাই, কারণ বেশি ভাঙতে গেলে তখন সপ্তমভাবে কিন্তু কোনো গ্রহের দৃষ্টি নেই। সপ্তমে লর্ড হচ্ছে শুক্র, শুক্র এখানে যেটা দেখাচ্ছে 2, 7 দেখবেন, যেহেতু রাহু নক্ষত্রে থাকলে 12, 9কে পাচ্ছে, 12 ভাব পাচ্ছে। 12 ভাব কিন্তু এখানে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু ভালো। যখনই ষষ্ঠ ভাবের সঙ্গে দ্বাদশ ভাব বা দশম ভাব যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু প্রবলেমটা আনে। এবং সপ্তম ভাব হচ্ছে কিন্তু পিতৃভাবের কিন্তু সাফল্য বা লাভ। তাহলে এখানে কিন্তু যখন এই যে সাথী বা বিশাখা নক্ষত্রে যখন শুক্র যাবে তুলা রাশিতে, তখন কিন্তু আর্থিক দিক দিয়ে পিতার সূত্রে কিন্তু ভালো লাভ হওয়ার, পিতার যদি কোনো থাকে, এখানে বিবাহ, স্বামী স্ত্রীর অংশীদার, বৈধ বন্ধন, মারক, এটাও কিন্তু মারক স্থান, বিদেশে মর্যাদা লাভ, এগুলো ইত্যাদি, পাকস্থলী, কিডনি, এগুলো নির্দেশ করে কিন্তু সপ্তম ভাব। তাহলে এমনিতে শুক্র অধিপতি গ্রহ হিসাবে সপ্তম পতি এবং দ্বিতীয় পতি, তাহলে দুজনের মধ্যে সামঝোতা কিছুটা থাকবে, কিন্তু কিছু কিছু নক্ষত্রে যখনই যাবে তখন তাকে ডিস্টার্বটা কিন্তু আনতে বাধ্য করাবে। যেমন বৃহস্পতির নক্ষত্রে যখনই যাবে 2, 7, 8, 12কে যখন পেয়ে যাবে, 8 কিন্তু জেনেটিক অর্গান বোঝায়, কিন্তু দ্বাদশ ভাব বেড ফোমবাট বোঝায়, কিন্তু তবুও কিছুটা হলেও একটু সমস্যা কিন্তু দেবে। কিন্তু এখানে ডিভোর্সের ভাইব্রেশন কিন্তু স্ট্রং কিন্তু নেই, কিন্তু একটুখানি দুজনের মধ্যে মনোমালিন্য এগুলো করে এই মাসটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে, ডিভোর্সের জায়গাটা কিন্তু আনবে না। কারণ এখানে 2, 7-এর স্ট্রং ভাইব্রেশন আছে, তার সঙ্গে সঙ্গে যখন শনিতে পাবে 11, 10 পেলো, 10কে পেলো, 11 ভাবকে পাচ্ছে, সেই কারণে কোনো অসুবিধে নেই। এবং দ্বাদশ ভাব বেড কমফোর্ট বোঝায়, সেরকম কিন্তু জায়গাটাকে নিয়ে যাবে না, ঝঞ্ঝট ঝামেলা থাকবে, আপনারা বিটি নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু অন্য জায়গায় গিয়ে যদি দেখা যায় যে স্ত্রীর ক্ষেত্রে প্রবলেম দেখাচ্ছে কিনা, সেটা আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করছি। এরপরে চলে যাচ্ছি অষ্টম ভাব। অষ্টম ভাবে কিন্তু রাহুর দৃষ্টি, পঞ্চম দৃষ্টি কিন্তু অষ্টম ভাবে রয়েছে। এবার স্ত্রীর অর্থটা কেমন হবে ঠিক এই জায়গাটা কিন্তু বলবে, কারণ স্ত্রীর অর্থ যদি স্ত্রী যদি চাকরি করে, তার দ্বিতীয় ভাব অষ্টম ভাব যদি দেখা যায় যে 4, 8, 12কে কানেক্টেড করছে, তখনই কিন্তু এই অষ্টম ভাব 4, 8, 12কে কানেক্টেড করলে তাহলে কিন্তু তার কিন্তু অর্থনৈতিক অবস্থা বা চাকরি বা যে হোক একটা পেশার সঙ্গে যুক্ত, এটা বলবে। কিন্তু এখানে অষ্টম ভাব থেকে কি কি বিচার হয়, মৃত্যুর সম্পত্তি, বীমা,
অংশীদারি, মামলা, মকদ্দমা, বাধা, বিপত্তি, এইগুলো কিন্তু সবসময় বিচার্য। সবথেকে এখানে স্ত্রীর অর্থ বলে গেলাম, কিন্তু এখানে সপ্তমপতি কিন্তু মঙ্গল। মঙ্গলের তো আগেই বিচার করেছি, দেখুন ওখানেই বারবার বলে গেছি 3, 8, 12, তারপরে 4, 8, 12কে কানেক্টেড করে। তাহলে স্ত্রীর জায়গাটা কিন্তু যখন সার্ভিসের জায়গা কিন্তু রয়েছে, স্ত্রীর অর্থের জায়গাটা কিন্তু এখানে ভালো কিন্তু বলে যাচ্ছে। কারণ ভাঙতে গেলে দেখবেন চতুর্থভাবে বসে আছে অষ্টমপতি এবং দ্বাদশপতিকে কানেক্টেড করছে, তাহলে অলরেডি 4, 8, 12কে কানেক্টেড করছে, অর্থনৈতিক জায়গাটা ভালো। কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু 3, 8, 12, 4, 8, 12 অনেক সময় দুর্ঘটনাজনিত কারণে আপনাকে ভোগাতে পারে, সেই কারণে রাস্তাঘাট সতর্কতা, চোট আঘাত লাগার সম্ভাবনা এখান থেকে কিন্তু আপনারা একটুখানি সতর্কতা অবলম্বন করলে ভালো। আমি কিন্তু বেশি ভেঙে যাচ্ছি না, কারণ আরও বেশিরভাগ ক্ষেত্রে দশম একাদশ ভাব কীরকম সফলতাটা আপনাদের কাছে আসবে সেটা বিচার করার জন্য কিন্তু আমি বেশি ভাঙছি না। নবম ভাবে চলে যাচ্ছি। নবম ভাব থেকে বিচার্য কিন্তু পিতা, উচ্চ শিক্ষা, ভাগ্য, পূর্ব জন্মের কর্মফল, জ্ঞান কতটা হবে, বিশ্বাস, সৌভাগ্য, দুর্ভাগ্য, এগুলো বা দেবতার জায়গা, দেবতার আপনারা এই যে বেড়াতে গেলে দেবতার স্থানে যাবেন না পাহাড়ে যাবেন, সব এখান থেকে কিন্তু নির্দিষ্ট হবে। যাকে এখানে নবম ভাবের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি এখানে দেখুন, বৃহস্পতি তো এমনিতে মঙ্গলের নক্ষত্রেই বসে আছে, বুঝতে পারছেন 5 তারিখে আবার রেট্রোগেট হবে। রেট্রোগেট হলে যার নির্দেশ দেবে, রেট্রোগেট হলে এই দিক দিয়েও দেখতে পাবেন, ওই দিক দিয়েও, 2 দিক দিয়ে দেখবেন, ওই 3, 9, 5 এগুলোকেই কানেক্টেড করবে। যাদের জন্মছকে যদি ভ্রমণ যোগ থাকে তাহলে কিন্তু ভ্রমণ কিন্তু হবার সম্ভাবনা কিন্তু দেবেই। কারণ কেন দেখবেন ওখানে কিন্তু যেরকম আমরা 4, 8, 12 বা ওখানে বৃহস্পতি হচ্ছে 3, 9, 12 কানেক্টেড হয়ে আছে, অষ্টম ভাবও কানেক্টেড করছে। অনেক সময় বাধা বিপত্তির মধ্যে দিয়ে তাকে যেতে হবে, অনেক সময় বলে বাড়িতে যেতে দিচ্ছে না, এই করছে না। তবে এখানে পিতার সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু থাকবে না, যেহেতু নবম ভাবের দ্বাদশ ভাব যেহেতু অষ্টম ভাবকে পেয়ে গেছে, তাহলে পিতার সঙ্গে একটা সুসম্পর্কের জায়গাটা কিন্তু দেবে না। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আমি তো আগেই বলেছি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে যাদের রয়েছে উচ্চশিক্ষার লাইন ইত্যাদি ইত্যাদি কিন্তু এখান থেকে বিচার করে তাদের সেই জায়গাটা রয়েছে। এবং সব থেকে বিশেষ করে চতুর্থের ষষ্ঠ ভাবটা কিন্তু মানে মায়ের রোগের জায়গা কিন্তু, তাহলে মায়ের অসুস্থতা হবে কিনা, এ হবে কিনা, ঠিক এই জায়গা থেকেই বিচার্য। আমি কিন্তু ভাঙছি না আজকে, পরে একদিন ভালো করে ভেঙে বোঝাবার চেষ্টা করব। এরপরে চলে আসি দশম ভাব। দশম ভাব হচ্ছে মেন ভাব, কারণ আমাদের কর্মভাব, যে কর্মভাবটা ন্যাচারাল জোডিয়াতে কাকে দিয়েছে, শনিকে দিয়েছে। শনি হচ্ছে দেখবেন দশম এবং একাদশ ভাবের কিন্তু অধিপতি গ্রহ। এবার একাদশ এবং দশম মানে মেন কর্ম, কিন্তু কর্মের ফলটা কিন্তু শনির দ্বারা প্রাপ্ত হয়। কর্মফলটা শনির দ্বারা, আপনি সুকর্ম যদি এই জন্মে করে যান তাহলে সুকর্মের ফল, আগামী জন্মে যদি মানুষ জন্ম হয়ে আসেন তাহলে আরও পজিটিভ উচ্চ বংশে জন্ম ইত্যাদি ইত্যাদি। সেই কারণে এখান থেকে মানব জীবনের দশমভাবের গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ এটা একটা কিন্তু কেন্দ্র ভাব। 1, 4, 7, 10 এটা হচ্ছে কেন্দ্র, আর 1, 5, 9 এটা হচ্ছে কোণ। দেখুন ম্যাক্সিমাম যদি কেন্দ্রভাবে গ্রহগুলো বসে থাকে তাদেরও রেজাল্ট কিন্তু ভালো আসে। কোনভাবে যদি ম্যাক্সিমাম গ্রহগুলো বসে থাকে যে রাশি লগ্নের ক্ষেত্রে, তাহলে মেষ রাশির ক্ষেত্রে এটা কেন্দ্র ভাব। এখানে কিন্তু শনি এখানে দেখুন 10, 11, 2, 9, 12 নির্দেশক শনি, কারণ একাদশে বসে আছে, রেট্রোগেট হোক, এ হচ্ছে দশমপতি। কার নক্ষত্রে বসে আছে, বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, বৃহস্পতি তৃতীয় ভাব, নবম ভাব, দ্বাদশ ভাবকে পাচ্ছে। তাহলে এখানে কিন্তু দশমের দ্বাদশ ভাব নবম ভাবকে পাওয়ার জন্য কর্মের জায়গাটাকে একটুখানি হেডলাপিং করতে পারে। দ্বাদশ ভাব হচ্ছে একাদশ ভাবের মানে দ্বাদশ ভাবের কে খণ্ডন করতে পারে একাদশ ভাব, তো একাদশ ভাব কিন্তু যুক্ত আছে দ্বাদশ ভাবের যে প্রকোপটা সেটা কিন্তু অনেকটা লাভ করবে। আবার যখন শনি আবার কিন্তু আবার মধ্যখানে কিন্তু 5 তারিখে কিন্তু রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে গমন করবে, তখন কিন্তু 10, 11, 9, 12 নির্দেশক হিসাবে এই যে দ্বিতীয় ভাব নিজের প্রচেষ্টায় কিন্তু অর্থ, এই যে দ্বিতীয় ভাব যেখানে কানেক্টেড করে যাচ্ছে 2, 10, 11 নিজের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তার ইনকাম আসবে। এবং সবথেকে বিশেষ করে কি করবে, শনি এখানে দশম ভাবের অধিপতি একাদশ ভাবে আসেন, এখানে স্বাধীন পেশাও নির্দেশ করে। দশমপতি যদি একাদশে থাকে স্বাধীন পেশা, নিজস্ব পেশা এগুলো দেবে। অনেক ক্ষেত্রে কাজকর্মের পরিবর্তন দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। কেন শনি দেখুন ওখানে বসে পঞ্চম ভাবের উপর দৃষ্টি, তাহলে পঞ্চম ভাবের উপর দৃষ্টি পড়া মানেই কি হচ্ছে 5, 9, 12কে কানেক্টেড হয়ে যাচ্ছে শনি। রাহু নক্ষত্র থাকাকালীন
বা এই নক্ষত্রে থাকালে, তাহলে এখানে পঞ্চমভাবে দৃষ্টিটা পড়ে যাওয়ার জন্য শনির সিংহ রাশিতে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু 5, 9, 12 কানেক্টেড হয়ে যাওয়া মানে বারবার সে কর্মের পরিবর্তন করবে, 5, 9, 12 কর্মের পরিবর্তন করবে। দশমপতি শনি পঞ্চম দৃষ্টি শেয়ার ব্যবসায়, যারা শেয়ার ব্যবসা বোঝায় কিন্তু দ্বাদশ ভাব নির্দেশ করে, তাই সাবধান বুঝে শুনে যারা শেয়ার ব্যবসায় আপনারা কাজ করছেন সেই জায়গাটাকে প্রবলেম এনে দিতে পারে। এখানে 3, 5, 9 গৃহ সম্পত্তি বিক্রি হওয়ার সম্ভাবনা, এখানে তৃতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাবের সঙ্গে কানেক্টেড করছে, যেহেতু এর সঙ্গে কানেক্টেড করে, কারণ তৃতীয় ভাবের উপরে দৃষ্টি পড়ে যাচ্ছে আপনার এখানে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু ওখানে গিয়ে পড়ছে দশম ভাবের উপর, মঙ্গলেরও দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। তাহলে এখানে অলরেডি তৃতীয়ভাবে মঙ্গল ছিল তখন অলরেডি কিছু না কিছু প্রবলেম দিতে পারে। এইবার মেনলি কিন্তু সমস্যা কিন্তু দেবে কি, জাতক যদি ছোট ভাই থাকে তাহলে কিন্তু তার বিপদ কিন্তু আনতে পারে, যে দ্বিতীয় ভাবের সঙ্গে দ্বিতীয় আর দশম ভাব যুক্ত হচ্ছে, তার সঙ্গে মঙ্গল যুক্ত হচ্ছে, কারণ দ্বিতীয় ভাব হচ্ছে তৃতীয় ভাবের দ্বাদশ ভাব হচ্ছে দ্বিতীয় ভাব, তাহলে ছোট ভাইয়ের কোনো না কোনো বিপদ হয়তো হওয়ার সম্ভাবনা দিতে পারে। এই সময়ে যারা চাকরিতে রিটায়ার করার টাইম তো অনেকে চলে আসবে, এবার চাকরিতে যখন রিটায়ার করার যাদের টাইমটা চলে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু 1, 5, 9, 11 এখানে নির্দেশক হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, শনির দ্বারা 1, 5, 9, 11কে নির্দেশ করে যাওয়ার জন্য অবসর যাদের নেওয়ার টাইম হয়েছে, অবসরকালীন তাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু চলে আসবে। আবার অনেকের কিন্তু চাকরি চলে যাওয়ারও সমস্যা দেবে এই সময়টা, কারণ এই শনির দ্বারাই কিন্তু 3, 5, 9, 11কে যখনই কানেক্টেড হয়ে যাচ্ছে, নবম ভাব দশমের দ্বাদশপতি নবম ভাবে যখন কানেক্টেড হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু চাকরিও কিন্তু, এবং শনি বক্রতার হওয়ার সময় কিন্তু অনেকের চাকরি চলে গেছে, আবার অনেকে ধুক করছে, তাদেরও চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এরপরে চলে আসছি একাদশ ভাব, অনেকের কিন্তু চাকরি চলে যেতে পারে, কারণ শনি দশমপতি হিসেবে নবম ভাবের নির্দেশক হয়ে যাচ্ছে, পঞ্চম ভাবে দৃষ্টি থাকছে। এই যে নবম পঞ্চমে যখন কানেক্টেড হয়ে যাচ্ছে অলরেডি, তার অনেকের ক্ষেত্রে দেখবেন যখন শনি বক্রি হওয়ার পরে অনেকের কিন্তু চাকরি চলে গেছে। এখনও কিন্তু দেখবেন মেষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেও কিন্তু ধুক করছে, হয়তো পুজোটা দেখছে, পুজোটার পরে দেখবেন বা পুজোটা পর্যন্ত যেহেতু ফোনাস দেওয়ার পর বলে আপনারা দেখুন আমার কাজের অবস্থা খারাপ, আপনারা অন্য জায়গায় দেখুন, ঠিক এরকম ব্যাপারটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে একাদশ ভাব, একাদশ ভাবের উপর কিন্তু মঙ্গলের দৃষ্টি তো অলরেডি রয়েছে, বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু নেই, কিন্তু এখানে একাদশ ভাব থেকে কিন্তু আশা আকাঙ্ক্ষা পূর্ণ, অভীষ্টপূর্ণ, যাবতীয় সফলতা উন্নতি এগুলো কিন্তু বোঝায়। এখানে যেহেতু দশমপতি হিসেবে একাদশভাবে বসে থাকছে, নিজের প্রচেষ্টায় অর্থ, মানে দশমের দ্বিতীয় হচ্ছে নিজের প্রচেষ্টায় অর্থ উপার্জন, পরিবারে নাম যশ, দ্বিতীয় ভাবের সঙ্গে দ্বাদশ ভাব দশম ভাব যুক্ত হওয়ার জন্য, শনির দৃষ্টি পঞ্চম ভাবে পড়ে যাওয়ার জন্য রোগ থেকে একটা মুক্তি, সেটাও কিন্তু ইন্ডিকেট করছে। শনি কিন্তু এখানে রোগ থেকে মুক্তি, 5, 11 ভাইব্রেশন রোগ থেকে মুক্তি দেওয়ার সম্ভাবনা দেবে। 5ই অক্টোবর থেকে যখন জাতকের বন্ধু থেকে কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন। আপনার যদি মেষ রাশি জাতক জাতিকাদের কোনো বন্ধু থাকে, 5ই অক্টোবরের পর থেকে যখন রাহুর নক্ষত্রে যখন ঢুকবে শনি, তখন 5, 8-এর ভাইব্রেশন রাহু নক্ষত্রে গমন করলেই 5, 8, 12কে পেয়ে যাবে। তাই বন্ধু যদি থাকে, আপনার অর্থ বা সম্পত্তি বন্ধুর দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। আবার 5, 10 থেকেই শনির দ্বারা আগে যদি কোনো জিনিস যদি আপনাদের যদি হারিয়ে যায়, বেশ কিছু 1-1.5 মাস আগে হয়তো কোনো জিনিস আপনাদের হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছিলেন না, করছিলেন, তো এই যে 5, 8, 12কে কানেক্টেড করে দেওয়ার জন্য আপনারা কিন্তু ওই সময় কিন্তু খুঁজে পাওয়ার সম্ভাবনা কিন্তু শনির দ্বারা কিন্তু পেতে পারেন। আবার 21-10-এর পরে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু দশম ভাব এবং একাদশ ভাবে, ওখানে শনি রাহু নক্ষত্রে ষষ্ঠ ভাবে দৃষ্টি দেওয়ার জন্য 9-12কে পেবে জাতকের তৈরি কিন্তু একটা বাড়ি কেনার সম্ভাবনা কিন্তু দিয়ে দিতে পারে। 4, 9, 4, 11, 12-র জন্য ওখানে মঙ্গল কিন্তু, এখানে মঙ্গলের দৃষ্টি যখন দশম ভাব একাদশ ভাবের উপর পড়বে, শনি যখন রাহু নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখনই কিন্তু আপনাদের কোনো জায়গা সম্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। আগে যখন অ্যাডভান্স করে গেছেন সেই জায়গাটা বলে গেলাম, তাহলে এখানে কিন্তু জায়গা সম্পত্তি, যাদের অর্থনৈতিক জায়গাটা একটু ভালো আছে, তারা হয়তো বা ব্যাংক ব্যালেন্স আছে, তারা কিন্তু হয়তো পাশের জায়গাটা কিনবার জন্য হয়তো অ্যাডভান্স করার সম্ভাবনা কিন্তু দিয়ে দিতে পারে। এটা একাদশ ভাব থেকে কিন্তু একাদশপতি হচ্ছে শনি, যেহেতু দশমপতি এবং একাদশপতি, এগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এরপরে একদম লাস্ট ভাবে চলে এসছে দ্বাদশ ভাব।
দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়, বিনিয়োগ, মানসিক অশান্তি, ঋণ, বাধা, বিঘ্ন, বিদেশ, দূরযাত্রা ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু দ্বাদশভাবে বসে আছে রাহু, দ্বাদশপতি কিন্তু বৃহস্পতি। এখানে রাহু যেটা নির্দেশ করছে, রাহু দ্বাদশে ভাবে নবমের অধিপতি, রাহু কিন্তু শনি নক্ষত্রে 10-11 অধিপতি নির্দেশক। এখানে যেহেতু জুপিটারকে তো ভেঙেছি, জুপিটার যখন দ্বিতীয় ভাবে মঙ্গল আছে ওখানে, যেটা 2, 9, 12, 1, 3, 8-এর নির্দেশক হয়ে আছে। যারা বিশেষ করে ভাড়া বাড়িতে থাকেন তাদের কিন্তু একটা বাড়ি পরিবর্তনের যোগ কিন্তু আপনারা পাবেন। এই যে যেহেতু 3-12 কানেক্টেড করছে দ্বাদশ ভাব থেকে, তাহলে একটা এই জায়গাটা দেবে। এবং জাতকের মানহানির সম্ভাবনা কিন্তু দিতে পারে দ্বাদশ ভাবের সঙ্গে অষ্টম এবং দ্বাদশ ভাব কানেক্ট, এটা মান সম্মানের জায়গা হানি আনার চেষ্টা করে, সেই দিকে একটা সাবধান। এবং দ্বাদশ ভাবের সঙ্গে যেহেতু নবম ভাব যুক্ত আছে এবং সেই কারণে এখানে আবার তার সঙ্গে সঙ্গে দশম এবং একাদশ ভাবে যেহেতু শনি যেহেতু বসে আছে, তা একটা আধ্যাত্মিকতা জায়গাটা কিন্তু দেবে, বা যারা আধ্যাত্মিক জীবনযাপন করে তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা কিন্তু ভালো রয়েছে। এই হলো টোটাল, আমি জাস্ট ছোটোর উপরে কিন্তু একটু বুঝিয়ে এই মাসটা আপনাদের ক্ষেত্রে বললাম। এটা কিন্তু ন্যাটাল ছকের বিচার নয়, গ্রহগোচরের বিচার। কিন্তু সব মিলিয়ে যদি আপনারা চিন্তা করেন মোটামুটির থেকে একটু বিলো এই মাসটা কিন্তু আপনাদের যাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। যদি দেখা যায় আপনারা এখানে যদি এই যে আপনারা অসুবিধায় পড়বে, একমাত্র উপায় দেখুন, এটা তো গোচর ফলের বিচার, এর কোনো প্রতিকার প্রতিবিধান হয় না। যে যাই বলুক, গোচর ফলের কোনো প্রতিকার প্রতিবিধান কিন্তু হয় না। জন্মছক অনুযায়ী তার কোন গ্রহ শুভ অশুভ ধরে তার উপর একটা প্রতিকার প্রতিবিধান করা হয়ে থাকে। তবে আমাদের পরমপিতা পরমেশ্বর ভগবানের উপর তো নির্ভর করতে হয়। সেই কারণে এই যুগে যুগধর্ম যেটা হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এটা আপনারা সারাদিনের মধ্যে যতবার খুশি জপ করুন। বাড়িতে যদি কোনো তুলসী গাছ থাকে, তুলসী গাছে আপনারা জলটা দান করুন। কারণ তুলসী হচ্ছে মর্তের দেবতা, তো মর্তের দেবতা মধ্যে পড়ে আমাদের নারায়ণ, শ্রী বিষ্ণু যাকে বলা হয়, আর হচ্ছে মা মনসা, শেতলা, আর এরা তুলসী, এরাই হচ্ছে মর্তের দেবতা হিসেবে ধরা হয়। মর্তের এরা সবসময় এদেরকে মর্তেই পাওয়া যায়। সেই কারণে তুলসীতে জল দান করুন আর হরেকৃষ্ণ মহামন্ত্র এটাই জপ করুন। এটাই হচ্ছে করুন, এইটাই হচ্ছে আপনাদের প্রতিকার বা প্রতিবিধান। এটাই কিন্তু তার আপনাকে চাকা যদি ঘোরাতে পারে এরাই ঘোরাবে, বা আপনার কর্মফলে যে আপনাকে বলেই গেলাম যে নবম ভাব থেকে বা এখানে শনি যে জায়গাটায় বসে আছে সেটা আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক দিকের মানসিকতা, এই জায়গাটা। তবে আপনারা মাথা গরম না করে ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করুন। এটা হলেই আপনারা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই মহামন্ত্র জপ করুন, আস্তে আস্তে কিন্তু আপনারা ভালোর দিকে যাবেন। আজ আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই এই চ্যানেলে। ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। বিভিন্ন ধরনের আমি তো সাপ্তাহিক রাশিফল ইত্যাদি ইত্যাদি ছাড়ছি। এগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার আরেকটা কিন্তু চ্যানেল রয়েছে প্রত্যেক দিনের রাশিফল, সেটা আমি আপলোড করে থাকি। সেটা পাওয়ার জন্য লিঙ্ক দেওয়া আছে, সেটাকেও যদি আপনারা মনে করেন আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। যখন যে কোনো জায়গায় আমি প্রোগ্রাম আপলোড করলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।